নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে শুধুমাত্র আটা দিয়ে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারো, গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ আটা। এখানে গ্রাম অনুযায়ী 500 গ্রাম আটা আছে। এখানে আমি রেসিপিটা আটা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো। এবার এই আটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে ময়দার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব। আর এই আটাটা মাখানোর সময় কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। একবারে তাড়াহুড়ো করে বেশি জল দিয়ে দেবে না, তাহলে পরে আটাটা মাখানোর সময় আটাটা নরম হয়ে যেতে পারে। আর আটাটা যদি নরম হয়ে যায় তাহলে পরে রেসিপিটা বানানোর সময় সমস্যা হতে পারে। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। আমরা ঠিক রুটির আটা যেরকম মাখি সেরকমভাবেই এখানে আটাটা মেখে নিতে হবে। আটাটা মাখানো হয়ে গেছে। এবার এই আটাটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা বড় পাত্রের মধ্যে আমি 1.5 লিটার পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আটাটাকে দিয়ে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আটাটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি, তবে তোমাদের হাতে সময় কম থাকলে আধ ঘন্টা মতো এখানে রেখে দিতে পারো। 1 ঘন্টা পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার দেখো আটাটাকে আমি এই জলের মধ্যে বেশ কিছুক্ষণ চটকে চটকে এইভাবে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আটাটা চটকানোর সময় এইভাবে সাদা জল বেরোতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আটাটা ধুতে থাকতে হবে। সবথেকে বেশি ভালো হয় বেসিনের মধ্যে নিয়ে গিয়ে যদি বড় পাত্রের মধ্যে আটাটা এইভাবে চটকে চটকে ধুয়ে নেওয়া হয় তাহলে খুব সুবিধা হয়। আমি শুধুমাত্র তোমাদের দেখানোর সুবিধার জন্য এইভাবে আটাটাকে ধুচ্ছি। আটাটা 10-12 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আটাটার মধ্যে পরিষ্কার জল চলে এসেছে। আর 500 গ্রাম আটা থেকে কত অল্প হয়ে গেছে দেখো। এবার এই জল থেকে তুলে নিয়ে আটা একটা পাত্রের মধ্যে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এরপরে এই আটার মধ্যে অল্প অল্প করে এইভাবে নিয়ে বলের শেপ দিয়ে নেব। আমি এইভাবে ছোট ছোট করে বলের শেপটা দিচ্ছি, তবে তোমরা চাইলে এর থেকে একটু বড় করে শেপ দিয়ে নিতে পারো, তবে এটা কিন্তু তেলে ভাজার সময় ফুলে ডবল হয়ে যাবে। সমস্ত বলগুলো বানিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে একে একে আটার এই বলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই বলগুলো দেবে, আর একটার গায়ে একটা যেন লেগে না যায় এইভাবে বলগুলো দিতে হবে। বলগুলো দিয়ে দেওয়ার পরে এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে আমি বলগুলোকে লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে উল্টে পাল্টে আটার বলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বলগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। আটার বলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বল ভাজার তেল একটু কড়াই থেকে কমিয়ে নিচ্ছি। বেশ কিছুটা তেল কড়াই থেকে কমিয়ে নেওয়ার পরে ওই তেলেই আবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। 2টো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম, আর আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সিদ্ধটা অনেকটাই গিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ 2 চুটকি মতো হিং এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে হিংটা ব্যবহার করেছি নিরামিষ রান্না বলে, তবে তোমাদের যদি হিঙের গন্ধে কোনো সমস্যা হয় কিংবা হিং যদি বাড়িতে না থাকে তাহলে পরে না দিলেও চলবে। এরপরে মশলাটা জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কয়েক টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা বেটে নিয়েছি। এই বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখলাম। আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনেবাদাম। এখানে আমি চিনেবাদাম ব্যবহার করছি, তবে এর বদলে তোমরা কাজু বাদাম কিংবা পোস্ত ব্যবহার করতে পারো। প্রথমে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে শুকনো অবস্থায় একটু মিক্সিটা ঘুরিয়ে নেওয়ার পরে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। বেটে নেওয়া বাদামটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 4 মিনিট পর ফিরে এসে আলু ঢাকা চাপাটা খুলে নিয়ে আলুগুলোকে আবার একটু নেড়েচেড়ে নিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে যে বড়া ভাজার তেলটা তুলে রেখেছিলাম সেই বড়া ভাজার তেল এর মধ্যে আবারও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়েছি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতাকে ছিঁড়ে, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনির টুকরো। এই ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন আদা ও টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আদা টমেটো বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আদা টমেটো বাটা 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। প্রথমে গ্যাসের সিমটা একদম লোতে রেখে বাদাম বাটাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেব। গ্যাসের সিমটা লোতে রেখে বাদাম বাটাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আবারও গ্যাসের সিমটা মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে আবারও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। বাদাম বাটা দেওয়ার পরে সমস্ত মশলা আবারও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে 1/2 চা চামচ চিনি ব্যবহার করলাম। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই গ্রেভিটাকে আমি 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিয়েছিলাম। আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার যে আটার বলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও এই আটার বলগুলোকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। গ্রেভির সাথে আটার বলগুলোকে 3 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ গাওয়া ঘি। ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে রেসিপিটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।